রাসায়নিক মজুদের কারণেই চকবাজারের আগুন ভয়াবহ রূপ নেয়, জানালো তদন্ত কমিটি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চকবাজারের ঘটনায় এখনো নিখোঁজ অনেকেই হাসপাতালে শনাক্তের অপেক্ষায়। 22 মরদেহেও চলছে ডিএনএ পরীক্ষা। সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্ঘটনা, মন্তব্য ফখরুলের। ক্ষমতাসীনদের অপকর্ম তুলে ধরতে গণশুনানি, জানালেন ডক্টর কামাল। এবং মাছ মাংসের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ, বাড়তির দিকে সবজির বাজারও। আমদানি কমের অজুহাত ব্যবসায়ীদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেজওয়ানা। এবারে বিস্তারিত। চকবাজারের চুরিহাট্টায় ওয়াহেদ ম্যানশন সহ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় আগুন ভয়াবহ হয়েছিল বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন 11 সদস্যের তদন্ত কমিটি। এদিকে ভবনগুলো নানাভাবে পরীক্ষা ও নমুনা সংগ্রহ করে সেকেন্ডারি তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। রিপোর্ট করছেন আরাফাতুর রহমান, ক্যামেরায় ছিলেন শামীমা নাসরিন। সকাল 9:30টার দিকে রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে যাওয়া ভবনগুলো পরিদর্শন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ফায়ার সার্ভিস, রাজুক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা। পরিদর্শনের পর কমিটির বিশেষজ্ঞরা জানান, চকবাজারের ওয়াহেদ ম্যানশনে কেমিক্যালের গোডাউন ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আয়তন অনুযায়ী বের হওয়ার পথও ছিল সীমিত। এখানে যে আরোগুলো ক্যানগুলো ছিল, যে ক্যানগুলো হলো আমরা জেনেছি যে লাইটারের রিফিল করার যে ক্যানগুলো ছিল সেগুলো এর বিল্ডিংয়ের ভিতরে ছিল। আর লাইটারের ক্যানের ভিতরে যে পদার্থ থাকে সেটা বুঝতেই পারছেন, এটা নিজেই একটা দাহ্য পদার্থ, মানে সেই আগুন জ্বালাতেই তো সাহায্য করে। এছাড়াও যে কেমিক্যালগুলো ছিল প্রত্যেকটাই আগুনকে আরও প্রভোগেট করতে, আরও বাড়ায় দিতে সহযোগিতা করেছে। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদামগুলো সরানো যায়নি বলে জানায় রাজুক। এই এলাকাটা পুরোটাই কিন্তু একই রকম অবস্থা এবং রাজুক সময় কিন্তু পদক্ষেপ নিয়েছে এবং নোটিশও রাজুক করে। কিন্তু আরেকটা বড় বিষয় আমি এখানে বলতে চাই যে এটা কিন্তু একটা কমন সেন্সেরও ব্যাপার। এটা যাকে রাজুককে নোটিশ দিয়েই বলতে হবে এরকম তো বিষয় নয়। বিষয়টা আপনি উপরে রেসিডেন্সিয়াল বসবাস করছেন, আপনার কি নিজস্ব কোনো দায়িত্ব নেই? আপনি এখানে যে কেমিক্যাল দাহ্য এরকম গোডাউন আপনি তৈরি করছেন। এক সপ্তাহের মধ্যে পুড়ে যাওয়া ভবনের কলামগুলো পরীক্ষা করে ব্যবহার উপযোগী কিনা এই বিষয়ে প্রতিবেদন জমা দেবে সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি। একতলা এবং দ্বিতীয় তলার মধ্যেই আসলে কলাম এবং বিমগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা কতখানি ক্ষতিগ্রস্ত হতে, অর্থাৎ ভবনটাকে টিকিয়ে রাখা যাবে কিনা সেটার জন্য আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ভবনটি নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত টিমও। তদন্ত কমিটির একদম টার্মস অফ রেফারেন্স হচ্ছে এই অগ্নিকাণ্ডের উৎস বের করা, কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যদি এই ধরনের কাজ আর ঘটনা না ঘটে সেটার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান। এদিকে সকাল থেকেই পুড়ে যাওয়া ভবনগুলো পরিষ্কারে নেমেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। চলছে ধোয়া মোছা। জুমার নামাজের জন্য শাহী মসজিদও পরিষ্কার করা হয়। দুপুরের মধ্যেই বিদ্যুতের লাইন স্বাভাবিক হওয়ার আশা করছে ডেসকো। শামীমা নাসরিন, আরটিভি। দর্শক, এই মুহূর্তে চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ওয়াহেদ ম্যানশন ও আশেপাশের সবশেষ কি অবস্থা দেখছেন আপনি? সাদিয়া, জানেন সারা দেশে এখন জুমার নামাজের সময়। সেই জুমার নামাজের পরবর্তী সময় এখানে যে নিহত আছেন তাদের স্মরণে বিশেষ দোয়া কথা রয়েছে। তো এই ঘটনাটি যেহেতু ঘটেছে চকবাজারের শাহী মসজিদের পাশেই, তো এই শাহী মসজিদও যে নিহত তাদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তো এখন যে জুমার নামাজ পরবর্তী যে দোয়া, সেই দোয়া চলছে। যদিও এখানে যারা আছেন তারা সবাই দোয়া বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। তো মূল দোয়া ওইখানে চলছে এবং এখানে যে স্থানীয় সাংসদ
সংসদ সদস্য রয়েছেন, তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং এইখানে যারা নিহত রয়েছেন সেই নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। এবং এখানে ইমাম সাহেব বলছেন যে যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন এবং তাদেরকে গুনাহ মাফ করে দেন, এরকম দোয়া করছেন। এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই ধরনের একটাই দোয়া আল্লাহর কাছে উনি চাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখা দরকার যে আজকে সারাদিনে দুইটি তদন্ত কমিটি এখানে এসেছেন এবং তদন্ত কমিটি আসার পরে এখানে দেখেন আপনারা যে ঝুঁকিপূর্ণ ভবন, এরকম 3টিতে ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণা করে দিয়ে গেছেন এবং সকলকে এখানে অনুরোধ করা হচ্ছে যেন ঝুঁকিপূর্ণ ভবনের আশেপাশে না যাওয়া হয়। কিন্তু জুমার নামাজ হওয়ার কারণে এখানে যে নিরাপত্তা কর্ডন ছিল, 4টি রাস্তার নিরাপত্তা কর্ডনকে একটু শিথিল করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে এই শিথিলতার সুযোগে এখানকার যে সাধারণ জনগণ রয়েছেন তারা নিজেরা কতটা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর কতটা কাছাকাছি চলে গেছেন এবং অনেকে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর স্বপ্রণোদিত হয়ে ছবিও তুলছেন। এই 48 ঘন্টা আগে একটি দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা ঘটার পরে এখানে 80 জন মানুষ মারা গেছে। এই দুর্ঘটনার মধ্যেই এখনও দেখতে পাচ্ছেন যে সবগুলো মানুষই এখনও সেই সব দুর্ঘটনা প্রবণ এলাকা ঝুঁকিপূর্ণ ভবনগুলোর নিচেই দাঁড়িয়ে আছেন। তারা এই ভবনগুলো ছবি তুলছেন। আসলে এইখানে এই অসচেতনতাগুলোকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটি আসলে বলা যায় না। তবে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তদন্ত কমিটিগুলো ঘুরে দেখেছে। আর এখানে আমরা সর্বশেষ নিউজ বুলেটিনে যেটা দেখেছি যে এখানে কেমিক্যাল গোডাউনগুলোর বিষয়ে ফায়ার সার্ভিস একটি ব্রিফিংয়ের কথা রয়েছে। সাদিয়া। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চকবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ অনেকে। ঢাকা মেডিকেল সহ বেশ কয়েকটি হাসপাতালে থাকা 22 মরদেহ শনাক্ত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। এদিকে মর্গে থাকা মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। মমিন রোহনের রিপোর্টে থাকছে বিস্তারিত। চকবাজারের আগুন নিভে গেছে, তবে ক্রমেই বাড়ছে নিহতের স্বজনদের বুকের আগুন। লাশ নিতে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ঢাকা মেডিকেলের পরিবেশ। শনাক্ত হওয়া 46টি মরদেহ তুলে দেওয়া হয়েছে স্বজনদের হাতে। তবে নিখোঁজ অনেকের সন্ধানে হাসপাতালে ভিড় জমাচ্ছেন স্বজনেরা। কালকে তো মর্গে এসেছে 67টা মৃতদেহ। এদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকালই ডিএনএ অ্যানালিস্টরা সংগ্রহ করেছে। আজকে দাবিদারদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত 11 জনের নমুনা সংগ্রহের কাজ চলছে। 21 থেকে 4 সপ্তাহের মতো লাগে আমাদের। আহত 9 জনের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান সামন্তলাল। বার্ন রোগী কোনোদিনই কিন্তু প্রথম 48 ঘন্টা কিছু বলা যাবে না, যত দিন যাবে অত সবাই কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না, এটা আগেও বলছি এখনো বলছি। এদিকে সকালে হাসপাতালে যান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে সরকার বলে জানান তিনি। বিএনপির মহাসচিব কি বলছে এটা না বলে একটা কথা বলতে চাই, রাজনৈতিক দল হিসাবে এই এতগুলো লোকের প্রাণহানি, মানুষের দুঃখ দুর্দশাকে পুঁজি করে আমাদের কারো রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব কেমিক্যালের গোডাউনগুলো সরিয়ে নেওয়ার জন্য। এই ব্যাপারে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। গত বুধবার রাত 10টার পরেই চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভবনে। মমিন রোহন, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আহতদের চিকিৎসা ও মৃতদেহগুলো শনাক্তের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন।
সাদিয়া, আপনি জানেন যে আজকে যে সব 21টি লাশ শনাক্ত হয়নি, সেই শনাক্তকারী লাশদেরকে এখন ডিএনএ টেস্টের মাধ্যমে সিআইডি এখানে যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেই নমুনা থেকে ব্লাড সংগ্রহ করা হচ্ছে এবং বেশ কিছু আলামত নিয়ে সেগুলোকে ফরেনসিক ল্যাবের মাধ্যমে সেগুলো নেওয়া হবে। সেই টেস্টের পরে আমরা এখানে সিআইডির যে ফরেনসিক টেস্টের রুমানা ইসলাম, যিনি হচ্ছেন বিশেষ পুলিশ সুপার, তিনি বলেছেন যে এখান থেকে প্রায় 4 সপ্তাহের মতো সময় লাগবে। তারপরে হচ্ছে সেগুলো শনাক্ত করার পর সেই যে 21টি লাশ, সেই লাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত মোট 12 জন দাবিদার যারা পরিবার রয়েছে তাদের 12 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে যে 21টি লাশ তাদের প্রত্যেকটি পরিবারেরই সেই ডিএনএ টেস্টের যে নমুনা সেগুলো সংগ্রহ করা হবে। এখন আপনি দেখতেই পাচ্ছেন সাদিয়া যে তার পরিবার আসছেন, বিভিন্ন ধরনের যারা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে, তারা কিন্তু এখানে এসে ডিএনএ টেস্টের জন্য ফরেনসিক টেস্টের জন্য যে নমুনা সংগ্রহ সেটা দিচ্ছে এবং অনেকেই ব্লাড দিচ্ছেন এবং সেই ব্লাডের মাধ্যমে এবং যারা যে মৃত যে 21 জন রয়েছে তাদের সেখান থেকে দাঁত নেওয়া হয়েছে এবং চুল নেওয়া হয়েছে, সেই সঙ্গে হাড় নেওয়া হয়েছে। তো এই নমুনাগুলো সংগ্রহ করার পর তাদের কাছ থেকে এখন আত্মীয় স্বজনের নমুনাগুলো নেওয়া হচ্ছে। এই 2টা নমুনা যখন মিলে যাবে তখন তাদেরকে নিশ্চিত করে শনাক্তকরণ করার পর এই যে 21 জনের লাশ সেগুলো বুঝে দেওয়া হবে। এছাড়া সকাল থেকে আমরা দেখেছি যে বার্ন ইউনিটেও কিন্তু বিভিন্ন ধরনের যারা সরকারের কর্তৃপক্ষ রয়েছে, সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এসেছিলেন এবং হতাহতদেরকে দেখতে এসেছিলেন। তো সব মিলিয়ে বলা যায় সাদিয়া, এখন পর্যন্ত যারা যে এখানে ডিএনএ টেস্টের জন্য যে নমুনা সংগ্রহ করেছে সেই নমুনাগুলোকে কার্যক্রম এখন পর্যন্ত চলছে। তো এই ছিল এখনকার মতে সর্বশেষ অবস্থা। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাছিলেন সহকর্মী সোহেল রানা। চকবাজার অগ্নিকাণ্ডে নোয়াখালীর সোনাইমুড়ি সহ বিভিন্ন উপজেলার নিহতদের দাফন শেষ হয়েছে। এই সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। চকবাজারের অগ্নিকাণ্ডে কাঁদছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি সহ কয়েকটি উপজেলা। স্বজনদের তথ্য অনুযায়ী আগুনে নিহতদের মধ্যে শুধু নোয়াখালীরই বাসিন্দা 32 জন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মরদেহগুলো গ্রামের বাড়িতে ফিরতে শুরু করলে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। দোকানে ছিল, দোকানে জাপ টানতেছে, ওরা ওই জাপের ভিতরে থাকি আপনার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে যারা ছিল তারা সব কয়লা হয়ে গেছে। সিলিন্ডার ব্লাস্ট হয়ে তারপরে ট্রান্সফরমারে মানে সংযোগ লাগে, এরপর পুরোটা মুহূর্তের মধ্যে শেষ। বৃহস্পতিবার রাত থেকেই নিজ নিজ গ্রামে জানাজার পর দাফন সম্পন্ন করা হয় মরদেহগুলোর। 8 জনকে আমি শনাক্ত করে আত্মীয় স্বজনের হাতে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলোকে যেন সরকার আত্মীয় স্বজনের হাতে পুনরায় তদন্ত করে হস্তান্তর করা হয়। সরকার যেন তাদের পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এদিকে নিহতদের মধ্যে শুক্রবার সকালে নাটেশ্বর গ্রামের হেলাল উদ্দিন, ঘোষকামতা গ্রামের মাসুদ রানা ও মাহবুবুর রহমান রাজুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের মুজাহিদপুরে কামাল হোসেন, কোম্পানিগঞ্জের জসিম উদ্দিন, পশ্চিম নাটেশ্বর গ্রামের মোহাম্মদ আলী হোসেন, মধ্য নাটেশ্বরের সিদ্দিকুল্লাহ, মির্জানগরের সাহাদ হোসেন হীরা, নাসির উদ্দিন ও বারগাঁও ইউনিয়নের আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়। এদিকে আগুনে নিহত পাবনার ইমরোজ ইমতিয়াজ রাসুকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বেড়া উপজেলার ভারেস্তা স্কুল মাঠে তার জানাজা হয়। অভি ইসলাম, টিভি। একাদশ জাতীয় নির্বাচনের বিষয়ে গণশুনানি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। সকাল 10টায় শুরু হয়ে দিনব্যাপী চলছে গণশুনানি। অনুষ্ঠানে সারা দেশে প্রার্থীরা তাদের আসনে নির্বাচনে অনিয়মের চিত্র তুলে ধরেন। এই সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, কোনো অন্যায়ের বিচার করছে না সরকার, বিচার করার ক্ষমতা নাই তাদের। তবে এই গণশুনানি জনগণের জন্য, যাতে তারা নিজ বিবেচনায় বিচার করতে পারেন। মূলত বিচার হবে ট্রাইব্যুনালে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতার কারণেই দেশে একের পর এক দুর্যোগ নেমে আসছে। চকবাজারের মর্মান্তিক ঘটনার দায় সরকার এড়াতে পারে না বলে জানান তিনি।
বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই অপকর্ম করেও কাউকে জবাবদিহি করতে হয় না। 7 সদস্যের বিচারক প্যানেল প্রার্থীদের অভিযোগ শুনে বিকেলে রায় দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে চকবাজার ট্র্যাজেডির জন্য শোক প্রস্তাব রাখেন। ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করার উদ্যোগ নিয়েছিলেন তাদের প্রতিনিধিকে, তাদেরকেও একটু জানানো সকলেরই কর্তব্য যে কিভাবে তাদের সেই নির্বাচনের অভিজ্ঞতাটা তুলে ধরা, কি ঘটেছিল জানানো। সরকারের দায়িত্বহীনতার কারণেই, সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, যা আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাও একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি। এই যে ঘটনাগুলো ঘটছে এর সবকিছুর মূলে রয়েছে দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই আজকে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজারে আমদানি কম থাকায় দাম বেড়েছে সব ধরনের মাছের। আগের সপ্তাহের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস, তবে স্থিতিশীল রয়েছে মুরগির বাজারে। এদিকে মৌসুমের শেষ দিকে এসে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। সাকিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর অন্যতম বড় পাইকারি কাউরান বাজারের চিত্র বলছে, আমদানি কম থাকায় সব ধরনের মাছের দাম বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। এই মাছ বেশি গত সপ্তাহে বেশি 1400, আজকে বিক্রি করতেছে জোড়া 1500 টাকা। আমদানি কম কারণে মাছের দাম বাইরে আছে। শীতের শেষের দিকে যখন পানি কমে যায় মাছের দাম একটু কমে, বাট এবার হয়ে কমে নাই। গরু ও খাসির মাংসের দাম আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, গরুর আমদানি কম থাকায় দাম কমার সম্ভাবনা নেই। বেশি কারণে ইন্ডিয়ান বর্ডারটা বন্ধ, ইন্ডিয়া থেকে মাল আইতেছে না। বর্ডার খুলে দিলে আবার মালের দাম কমে দেবে। গরুর দাম বর্তমানে 5 টাকা কেজি, যা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেশি মুরগির দাম বাড়লেও ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা কমেছে। ব্রয়লার মুরগি 150-55 চলতেছে আজকের বাজারে আর কি। শীতের শেষে সবজির দাম কমার কথা থাকলেও বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে। কপির দামটা আগের থেকে একটু বাড়তি, কারণ এখন তো সময় শেষ। কিছু মালের দাম হলো যেটা নতুন আঙ্কে মাল, সেটা দাম বেশি। এই শীতের সবজিগুলো হঠাৎ করে দাম বেড়ে যাওয়া শুরু করেছে আর কি, যেটা হয়তো আর একটু পরে মার্চের দিকে বাড়ে। তবে চালের বাজার আছে আগের মতোই, যদিও বিক্রেতারা বলছেন কিছুদিনের মধ্যেই দাম কমবে। কিছুটা এখনো বাড়তে আছে, তবে আশা করি এটা আপনার সামনে আমাদের তো এরই মৌসুম আছে, ওই সিজন আসলে আবার পুরোটাই নিচে নেমে আসবে। এদিকে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে 4 টাকা, আর সাদা এলাচের দাম কেজিতে বেড়েছে 200 টাকা। 100 টাকা, আগে ছিল আপনি 96 টাকা। মশলা বা যেমন এলাচির দামটা বেশি, এলাচি আগে ছিল আপনি 1600 টাকা, এখন 850 টাকা কেজি। আর তেলের দামও বাড়ে, চাইলের দামও বাড়ে। এই কিছুদিন আগে 70 টাকা কেজি খাওয়া লাগছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বন্দুকযুদ্ধ হয়, এতে আব্দুর রশিদ নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। কুমিল্লার তিতাসে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ আল আমিন নামে সন্দেহভাজন ডাকাত নিহত হন। একটি রিভলভার, LG ও 5 রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। কক্সবাজার টেকনাফে বিজিবি ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন 2 জন। এদের একজন ইয়াবা কারবারি, অন্যজন সন্দেহভাজন ডাকাত। খুলনা নগরের নিরালা কবরস্থান এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। অন্যদিকে রাজধানীর গ্যান্ডারিয়ায় কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী হযরত আলী নিহত হয়েছেন। সংবাদ শেষ করব সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্ময়ের বিশ্ব দিয়ে। প্রধান নির্বাহী কর্মকর্তা বা CEO, তাও আবার 22 বছরের। ভাবছেন কেমন করে? কারো দয়া বা আনুকূল্য নয়, বরং নিজ মেধা, পরিশ্রম আর যোগ্যতায় সাফল্যের শিখরে পৌঁছেছেন বাংলাদেশি তরুণ সাদমান সাদাব। হংকং ভিত্তিক উন্নয়ন সংস্থা ফিউচার সিটি সামিট এর CEO বললেন, তরুণদের অর্থের পেছনে না ছুটে কাজকে প্রাধান্য দিতে হবে, তবেই সাফল্য ধরা দিবে। বিস্ময়ের বিশ্বে আজ থাকছে স্বপ্নবাজ তরুণ সাদমানের কথা জানাচ্ছেন মুজাহিদ আহসান। গল্পের শুরুটা 2016 সালে। একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশি তরুণ সাদমান সাদাব অংশ নেন হংকং ভিত্তিক উন্নয়ন সংস্থা ফিউচার সিটি সামিট FCS এ, যারা শহর উন্নয়ন নিয়ে কাজ করে। পরের বছর বাংলাদেশ চ্যাপ্টারের লিডার নির্বাচিত হন। দায়িত্ব পান প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধানের। এরও আগে সাদমান কাজ করেছেন ব্রিটিশ কাউন্সিল ও ডিনেটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। 2018-তে এসে FCS এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান।
দায়িত্বের সুবাদে ঘুরেছেন বেশ কয়েকটি দেশে। অনেক বড় একটা অনার এমন একটা প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাজ করাটা, এবং অবশ্যই বাংলাদেশি হিসেবেও আমি গর্বিত। যেহেতু শহর নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি, তাই তার কাছে প্রশ্ন ছিল ঢাকাকে নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে। আমাদের এখানে অনেকেই ঢাকা নিয়ে অনেক কমপ্লেন করে থাকে যে ঢাকা এই সমস্যা সেই সমস্যা। আমি ঢাকার প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে কোটি কোটি স্বপ্ন দেখি, যেটাকে আমি বাস্তবায়ন করার জন্য হয়তো আমার ক্যাপাসিটি খুবই লিমিটেড, কিন্তু আমি চেষ্টা করব যথার্থ সাহায্য করার। বাংলাদেশে কোনো ট্যুরিজম রিলেটেড সব পরিকল্পনা থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে কানেক্ট করার জন্য বা কি কি করা যায় সেই পরিকল্পনা করতে পারবো। তরুণদের জন্য বার্তা দিতেও ভুললেন না। যে যেখানে আছি সেখানে থেকেই লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, এবং প্রথমেই টাকার কথা ভাবা যাবে না। আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা কত টাকা দিবে তাইলে যাব, এই জিনিসটা কিন্তু ভুল। আমি মনে করি বাংলাদেশের তরুণরা শুধু বাংলাদেশে না, তাদের নিজের এলাকায় না, বিশ্বের যে কোনো জায়গায় তাদের নিয়ে যাবেন, তারা ভালো করবে। বর্তমানে ফিউচার সিটি সামিট কাজ করছে 30টি শহর নিয়ে। ভবিষ্যতে এই সংখ্যা 100তে নেয়ার পরিকল্পনার কথাও জানালেন সাদমান সাদাব। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সাদমানের বেলায় যেটি পুরোপুরি সত্য, তরুণদের সাফল্য পেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ আজকের সাদমানরাই তো আগামীর বাংলাদেশ। মুজাহিদ আহসান, RTV, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাসায়নিক মজুদের কারণেই চকবাজারে আগুন ভয়াবহ রূপ নেয়, জানালো তদন্ত কমিটি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। চকবাজারের ঘটনায় এখনও নিখোঁজ অনেকে, হাসপাতালে শনাক্তের অপেক্ষায় 22 মরদেহ, চলছে ডিএনএ পরীক্ষা। সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্ঘটনা, মন্তব্য ফখরুলের। ক্ষমতাসীনদের অপকর্ম তুলে ধরতে গণশুনানি, জানালেন ডক্টর কামাল। এবং মাছ মাংসের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ, বাড়তির দিকে সবজির বাজারও, আমদানি কমের অজুহাত ব্যবসায়ীদের। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।